৮ দলের অংশগ্রহণে কাল সংযুক্ত আরব আমিরাতে শুরু এশিয়া কাপ। রাতে অনুশীলন টাইগারদের। আবুধাবির অসহনীয় গরমের সঙ্গে মানিয়ে নেয়ার আশা। রাজনৈতিক পট পরিবর্তনের পরও আশানুরূপ সংস্কার হয়নি ক্রিকেট বোর্ডে। একের পর এক বিশৃঙ্খলায় হতাশ তামিম ইকবাল। বললেন, ফারুক আহমেদকে সরানোর প্রক্রিয়া ছিল ভুল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতে ক্রিকেট এশিয়া কাপ প্রসঙ্গ। আসরে অংশ নিতে আরব আমিরাতের আবুধাবি পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। স্থানীয় সময় গতকাল দুপুরে দুবাই পৌঁছে বাসে করে আবুধাবি যান লিটন সাইফরা। এ সময় হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেলেও টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে আবুধাবির অসহনীয় গরম। আজ রাতে অনুশীলনের সময় নির্ধারিত হলেও ক্রিকেটাররা কতটুকু মানিয়ে নিতে পারবেন সেটাই এখন বড় প্রশ্ন। সংযুক্ত আরব আমিরাত থেকে বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন। দর্শক, ক্রিকেটারদের সঙ্গে সময় সংবাদও আজকে অবস্থান করছে আবুধাবিতে এবং সকাল থেকে যেমনটা আমরা দেখেছি এই টুর্নামেন্টের ভেন্যুতে বাংলাদেশ দলের একটা বড় চ্যালেঞ্জের নাম হতে পারে এখানকার তাপমাত্রা। আপনারা যেমনটা জানেন, এরই মধ্যে টুর্নামেন্ট কমিটি ম্যাচের সময় বদলে দিলেও সেই বদলে যাওয়ার সময়ও আসলে ক্রিকেটাররা কতটুকু মানিয়ে নিতে পারবে এশিয়া কাপকে সামনে রেখে অনুশীলন শুরু করবে টিম বাংলাদেশ। এবং সেই অনুশীলনের সময় নির্ধারণ করা হয়েছে সন্ধ্যার পরে। যদিও বা সেই সন্ধ্যার পরে যে তাপমাত্রা থাকে সেখানেও আসলে ফুল ইন্টেন্সে প্র্যাকটিস করাটা আসলে কতটুকু মানানসই হবে বা ক্রিকেটাররা সেটাতে কতটুকু অভ্যস্ত হতে পারবে ম্যাচের আগে, সেটাও একটা বড় প্রশ্ন। এবং সেই প্রশ্নকে সঙ্গী করেই বাংলাদেশ দল দুই ভাগে যখন এই আবুধাবিতে পা রাখলো, তখন তাদের সামনে হাতে যে কয়েকটা দিন রয়েছে সেখানে বড় চ্যালেঞ্জটা হবে এখানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। এবং সেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কোচিং স্টাফের অধীনে যখন অনুশীলন শুরু করবে তখনই আসলে বোঝা যাবে যে বাংলাদেশ দলের এই তাপমাত্রায় মানিয়ে নেওয়াটা কতটা কঠিন হতে পারে। এরই মধ্যে ইন্ডিয়া টিম কিন্তু অনেক আগেই চলে এসেছে এই ম্যাচ ভেন্যুতে এবং তারা এখানে গত 4 সেপ্টেম্বর থেকে ক্যাম্প শুরু করে দিয়েছে। এছাড়াও পাকিস্তান, আফগানিস্তান, আরব আমিরাতকে নিয়ে একটা ট্রাই নেশন সিরিজ খেলছে। অর্থাৎ এই 4টি দলের কাছে কিন্তু এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটা কিছুটা সহজ হবে। অন্যদিকে বাংলাদেশ দলের সামনে চ্যালেঞ্জ হবে যে এই আফগানিস্তান, যারা কিনা এই কন্ডিশনের সঙ্গে খুব বেশি পরিচিত, তাদের অ্যাগেইনস্টে এশিয়া কাপের গ্রুপ পর্বে কেমন করতে পারে। যদিও বা আবুধাবিতে কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি আফগানিস্তান, সবগুলো ম্যাচই শারজাতে হচ্ছে। তবে কন্ডিশনের সাথে কিছুটা মিল থাকায় আফগানিস্তান কিছুটা আপার হ্যান্ডে থাকবে, এটা আসলে বলাই যায়। বাংলাদেশ দল, বিশেষ করে আমি যদি বলি বাংলাদেশের পেস ইউনিট, তাদের সামনেই আসলে চ্যালেঞ্জটা বেশি। কারণ এই ধরনের তাপমাত্রায় আসলে ফুল ইন্টেন্সিটি নিয়ে বোলিং করাটা আসলে যে কঠিন হবে সেটা আসলে বোঝাই যাচ্ছে। এখন এই পেসাররা কতটুকু মানিয়ে নিতে পারবে তার উপরে আসলে অনেকাংশে নির্ভর করবে এই এশিয়া কাপে বাংলাদেশ দলের ভবিষ্যৎ। সংযুক্ত আরব আমিরাত থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। অধিনায়ক লিটন দাসের সঙ্গে কথা বলে নিজের দায়িত্ব বুঝে নিয়েছেন। ওপেনিং কিংবা মিডল অর্ডার দলের চাহিদা অনুযায়ী যে কোনো পজিশনে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত আছেন। অবদান রাখতে চান বোলিংয়েও। প্রত্যাশার বাড়তি চাপ নিলে প্রভাব পড়তে পারে পারফরমেন্সে, তাই লক্ষ্য খেলাটা উপভোগ করা। স্বপ্ন দেখেন শিরোপা জয়ের। সময় সংবাদে দেওয়া সাক্ষাৎকারে এশিয়া কাপ নিয়ে নিজের ভাবনা জানিয়ে গেছেন সাইফ হাসান। এটা 1 ওভার 2 ওভার একটা পারপাস তিনি মিট করতে অ্যাড্রেস করতে পারবেন। নাম্বার 4, 3 অথবা যদি ওপরে নতুন বলে 1-2 জায়গায় আমার কোনো প্লেয়ার লাগে, তো সেই আলোকে সাইফ হাসানকে আমরা দিকে চোখ ছিল। ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর এমন কথা কি সাইফ হাসানের ওপর চাপ বাড়িয়ে দিল? দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে মাত্র একটা সিরিজ খেলেই এশিয়া কাপের ময়দানে নামতে হচ্ছে তাকে। আরব আমিরাতে মেগা ইভেন্টে অংশ নিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে সাইফ চ্যালেঞ্জের কথা জানান সময় সংবাদে। প্রেশার তেমন না, চেষ্টা করবো জিনিসটাকে এনজয় করার। লিটন ভাই বলেছে যে কোনো জায়গায় ব্যাটিং করার জন্য রেডি থাকতে, আর আমি সেটার জন্য রেডি। আর বোলিং তো সবসময় আমি এনজয় করি। সাইফের সাম্প্রতিক পারফরমেন্স আহামরি এমনটা বলা যাবে না। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে গ্লোবাল সুপার লিগে 4 ম্যাচে 127 স্ট্রাইক রেটে করেছেন 84 রান, বল হাতে শিকার 3 উইকেট। এরপর অস্ট্রেলিয়ায় এ দলের হয়ে টপ অ্যান্ড টি20 সিরিজে 6 ম্যাচে 121 স্ট্রাইক রেটে করেছেন 132 রান, উইকেট নিয়েছেন 3টি।
টিম কম্বিনেশন আর ইম্প্যাক্টের বিবেচনায় এই পারফরমেন্সই নির্বাচকদের নজর কাটতে যথেষ্ট হয়েছে। নেদারল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন। যে ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হতে পারবো, বাট আমাদের প্রসেসটা মেনটেন করতে হবে, ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে। অবশ্যই ফার্স্ট ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট। যখন আসছে তখন আমরা অস্ট্রেলিয়া ছিলাম, আমি এই টিমের খেলা ছিলাম অস্ট্রেলিয়া, তো তেমন কাজ করার সুযোগ হয়নি। আসার পর জাস্ট একদিন তাও ওরকম সুযোগ হয়নি। আর শায়ন হাফিজ ভাইয়ের সাথে ওরকমভাবে কোনো ফর্মাল কথা হয়নি, জাস্ট উনি বলছিল যে যেভাবে যাচ্ছে ভালো যাচ্ছে, আর একটু চেক করতে নিজের ব্যাটিংটা। সিলেটে ক্যাম্প ও সিরিজ খেলা আমিরাতে মানিয়ে নিতে সাহায্য করবে বলেও মনে করেন সাইফ হাসান। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিসিবি থেকে ফারুক আহমেদকে সরানোর প্রক্রিয়া ঠিক ছিল না। জাতীয় দলের সাবেক অধিনায়ক হিসেবে ফারুক আহমেদের অসম্মান হয়েছে বলে মন্তব্য করেছেন তামিম ইকবাল। পট পরিবর্তনের পর গেল 1 বছরে বিসিবির কার্যক্রম নিয়েও অসন্তোষ আছে সাবেক অধিনায়কের। অনেক আশা থাকলেও তার কিছুই পূরণ হয়নি, বরং বোর্ডের মধ্যে এখন বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। নাজমুল হাসান পাপন চলে যাওয়ার পরে যখন চেঞ্জেসগুলো হলো, সবাই কিন্তু ভেবেছিল যে ভালো কিছু হবে, যদিও ডিরেক্টর সংখ্যা কমে গিয়েছিল। সবার একটা এক্সপেকটেশন ছিল যে বেটার কিছু হবে ক্রিকেটে। আপনার কাছে জানতে চাই, 1 বছরে আপনি কি কতটুকু চেঞ্জেস দেখেছেন, ইতিবাচক পজিটিভ চেঞ্জেস? আমার কাছে মনে হয় না একটা ক্রিকেট বোর্ডটাকে একটা কেওস বানিয়ে দেওয়া হয়েছে লাস্ট 1 বছরে। অমুকে আসছে, অমুকে যাচ্ছে, অমুকে বাদ পড়তেছে, অমুকে এই করতেছে। যে ক্রিকেট বোর্ড যতগুলো বাংলাদেশে গভর্নিং বডিজ আছে বা যতগুলো স্পোর্টস আছে, এটার মধ্যে একটা সবচেয়ে সেটেলড একটা বোর্ড ছিল মানে হলো একটা ক্রিকেট পুরা জিনিসটাই, পুরো সিস্টেমটা ওয়াজ ভেরি সেটেলড। হ্যাঁ, এখানে অনেক কিছু কাজ করার আছে, এখানে অনেক কিছু হ্যাঁ না রাইট রং হইতে পারে, বাট এটা একটা কেওসের মধ্যে হয়ে গেছে যে উমুক আসতেছে কখন, উমুকে যাচ্ছে কখন, উমুকরা আবার নিয়ে আসতেছেন, উমুকরা বাদ দিচ্ছেন, ক্রিকেট বাদে সবই হচ্ছে। সো আমার কাছে মনে হয় যে এখন এটা খুবই দরকারি যে এটা একটা সেটেলড হয়ে এগুলো সব কিছু বন্ধ হয়ে, যেটার জন্য একটা ফেয়ার ইলেকশন হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে, যেই বোর্ডটাই আসবে 25 জনের, তাদেরকে জিনিসটা হ্যান্ডওভার করে ইন্টারফারেন্স বন্ধ করে সুন্দরভাবে তাদেরকে বিশ্বাস করে আপনি তাদের উপর ছেড়ে দেন। বছর 2 বছর পরও যদি আপনাদের একটা রিভিউ করতে হয় আপনি করেন, সেটা করেন, বাট কেওস ক্রিয়েট করেন না। ফারুক ভাই দায়িত্ব নেওয়ার পর তাকে যখন সরানো হলো, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এসেছে, দায়িত্বশীলরা বলেছেন যে তিনি ক্রিকেট বোর্ডের কাজের চেয়ে নির্বাচন করার দিকে তার বেশি মনোযোগ ছিল। তিনি অগাস্টে দায়িত্ব নিয়েছেন, তাকে প্রায় 7 মাস পর কিন্তু তিনি গণমাধ্যমে প্রথম বলেছেন যে আমি ইলেকশন করতে চাই। এরপর 2 মাস পর তিনি আর তার যে পথটি হারান। ফারুক ভাইয়ের ক্ষেত্রে যদি তার এক্স্যাক্টলি রিজনসগুলো তো আমার জন্য বলাটা ডিফিকাল্ট যে কি কারণে তাকে সরাই দেওয়া হয়েছে, বাট আমার কাছে মনে হয় যেহেতু উনিও ক্রিকেট খেলেছেন, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিলেন, যদি ওনাকে সরানোই দরকার ছিল তাহলে ইলেকশনটা আগায়, ইলেকশনটা করায়, আপনি নমিনেটেড করতেন না, তাকে সরাই দিতেন, তো তাহলে কি হতো, ওনার সম্মানটা ওনার জায়গায় থাকতো, আর আপনার যেটা ডিজায়ার আপনারা ওই জিনিসটাও ফুলফিল করে নিতে পারতেন। অনেক রাইট রং হয়েছে, ওনারও আমি শিওর যে উনি কিছু ভালো কাজও করেছেন, কিছু ভুল কাজও করেছেন, বাট যে প্রক্রিয়াটা ছিল ওটার সাথে আমি একমত না। ওটা আমার কাছে মনে হয় না যে ওটা রাইট জিনিস ছিল, আর উনি বাংলাদেশ টিমের ক্যাপ্টেনও ছিলেন। আমার কাছে আমি যদি ওই জায়গায় থাকতাম তাহলে আমি কি করতাম, হয়তোবা আমি করতাম কি যে ঠিক আছে, ইলেকশন তো সামনে নিয়ে আসার আপনার কাছে অপরচুনিটি আছেই, ঠিক না? আপনি ইলেকশন 2-3 মাস সামনে নিয়ে আসতেন, 2-3 মাস সামনে নিয়ে আসে আপনি তাকে নমিনেট করতেন না, বা সে যদি নিজস্ব ইলেকশন করতে চাইতো সে ইলেকশন করতো, ইলেকশন করে তারপর ডিসাইড হয়ে যেত যে কে থাকবে কে থাকবে না। কোয়াব ইলেকশনের দিন দেখলাম আপনি বুলবুল ভাই একসঙ্গে হাঁটছেন, ছবি নিশ্চয়ই আপনিও দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, অনেক কথা হচ্ছে। সেদিন আসলে বুলবুল ভাইয়ের সাথে মনে হয় অনেকদিন পর আপনার প্রথম কথা হয়েছে, কি কথা হয়েছে? ক্রিকেট নিয়েই কথা বলছিলাম যে আসলে ক্রিকেটটা সব কিছু হয়ে যাক, যা হওয়ার হোক, বাট ক্রিকেটটা কোনো দিক থেকে যেরকম ড্যামেজ না হোক। সো এসব আলোচনা করতেছিলাম, ওখান থেকে একজন আমাদেরই বন্ধু বান্ধব ওখান থেকে চিৎকার করে একটা কথা বলেছেন, তো ওটা নিয়ে আমরা একটু হাসতেছিলাম। বাট যেটা আমি বললাম যে ভাই বুলবুল ভাইয়ের সাথে আমার খুবই কম ইন্টারাকশন হয়,
যেহেতু আমি যখন উনি খেলতেন আমি ছোট ছিলাম, আমি খেলাও দেখতে যেতাম, সো ওনার প্রতি ওই সম্মানটা আমার সবসময় থাকবে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি পদে থেকে নির্বাচন করাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হিসেবে দেখছেন না বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু। তার মতে যেহেতু নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তাই সংশয় থাকার কথা নয়। ফারুক আহমেদের নির্বাচনে অংশ নেয়ার আলোচনাকেও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। বিপিএল ফিক্সিং কমিটির রিপোর্ট দিতে আরও কিছু দিন সময় লাগবে বলেও জানান মিঠু। মনে হয় যে ওনার রিজাইন করে দেওয়া উচিত স্ট্রেট অ্যাওয়ে, বিকজ এটার কি গ্যারেন্টি যেটা ফেয়ার থাকবে? এটা কোনো গ্যারেন্টি নেই। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমি দেখি না কোনো, যে যদি ওরকম হতো কারো ওনার পরিচিত লোক দিয়েছে, আমার মনে হয় না এরা কেউ ওনার নিজস্ব পরিচিত লোক। শুরু হয়ে গেছে কথার লড়াই। বিসিবি নির্বাচন ঘিরে সরগরম ক্রিকেট পাড়া। এখন পর্যন্ত ঘোষণা দিয়ে মাঠে আছেন সাবেক দুই অধিনায়ক। তামিম ইকবাল কিছুদিন আগেই বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে, আর আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে আছেন বোর্ডের শীর্ষ চেয়ারে। আসন্ন নির্বাচন ঘিরে হচ্ছে নানা আলোচনা। সভাপতির পদে থেকে বুলবুল নির্বাচন করলে তার প্রভাব থাকবে কিনা আছে এমন কথাও। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন আরেক প্রার্থী তামিম। তবে বোর্ড পরিচালক ইফতেখার মিঠু দেখছেন না তেমন কিছু। যাদের নাম দেওয়া আছে তারা তো আর ক্রিকেট বোর্ডের সাথে জড়িত না। এখন ধরেন ক্রিকেট বোর্ডের মধ্যে থেকে কাউকে নাম দিলে আপনি বলতে পারতেন। আর দ্বিতীয় কথাটা, এটা সবসময় প্রেসিডেন্টেরই, আপনি যদি লাস্ট 3-4টা ইলেকশন দেখেন, প্রেসিডেন্টই কিন্তু দায়িত্ব দেওয়া হতো যে ইলেকশন কমিশন গঠন করার। তো এখন যেটা দেখলাম যে এক মিনিস্ট্রির থেকে এসছে। গুঞ্জন রয়েছে এবারের নির্বাচনে অংশ নিতে পারেন সাবেক সভাপতি ফারুক আহমেদ। শোনা গেছে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে তিনি দেখাও করেছেন। সভাপতি ফারুক আহমেদের উপর অনাস্থা জানানো মিঠু কিছুটা সুর পাল্টে নির্বাচনী মাঠে স্বাগত জানালেন সাবেক সভাপতিকে। 3টা ক্যান্ডিডেট যদি ফারুক ভাই আসে, গুড নিউজ হচ্ছে আমাদের 3জনই ক্রিকেটের ব্যাকগ্রাউন্ডের লোক ইন্টারেস্টেড। সো এইটা ক্রিকেটের জন্যে ভালো হবে। আমাদের কারেন্ট প্রেসিডেন্টও অনেক কাজ করেছেন, তামিমেরও প্রচুর ক্রিকেট ব্যাকগ্রাউন্ড আছে, যেটা বাংলাদেশ ক্রিকেট উইল বি হেল্পফুল। এনসিএল শুরুর আগে সুরাহা হওয়ার কথা বিপিএল ফিক্সিং তদন্তের। প্রাথমিক রিপোর্টের উপর ভিত্তি করে এরই মধ্যে একটি দলের ম্যানেজারকে সরানো হয়েছে ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে। 7 সেপ্টেম্বর রিপোর্ট দেওয়ার কথা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় লাগবে আরও কিছুদিন। ছুটিতে এমনিও গেছে, এটার সাথে ক্ল্যাশ হতে পারে, কারণ আমি যেই নামটার লিস্টটা যেটা আমি দেখিনি, এইটা অ্যাকচুয়ালি আমরা জানতে পারবো 8 তারিখে। 14 সেপ্টেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে এবারের এনসিএল টি20 টুর্নামেন্ট। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে নেপালের সঙ্গে ড্র নেতিবাচক প্রভাব ফেলতে পারে জাতীয় দলে, এমনটা মনে করেন সাবেক ফুটবলাররা। ফিফা প্রীতি ম্যাচ কাজে লাগাতে পারলে হংকংয়ের বিপক্ষে দল অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামতে পারত বলে মন্তব্য করেছেন মোহামেডানের হেড কোচ আলফাজ আহমেদ। সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট। সেই ম্যাচের আগে নেপালের বিপক্ষে ড্র করেও আত্মতুষ্টিতে ভুগছেন হাভিয়ের কাবরেরা। হামজা সৌমিত্রা না থাকায় ফলাফল নিয়ে সন্তুষ্টির কথা জানান এই স্প্যানিশ কোচ। তবে 6 মাস আগেও এই দল নিয়েই লড়াই করতে হয়েছে বাংলাদেশকে। এখন যেন প্রবাসী ফুটবলাররাই একমাত্র ভরসা কাবরেরার। এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এশিয়ার জায়ান্টদের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতির জন্য শক্তিশালী দল না পাওয়ায় নেপালের বিপক্ষের প্রস্তুতি ম্যাচ খেলা নিয়ে সমালোচনা কম হয়নি। তবে সেই নেপালের বিপক্ষেও তেমন কোনো চমক দেখাতে পারেনি হাভিয়ের কাবরেরার শিষ্যরা। পুরো ম্যাচে বাংলাদেশের আক্রমণ ভাগও ছিল নিষ্প্রভ। তাই তো এশিয়ান কাপের আগে জাতীয় দলের এমন পারফরমেন্সে হতাশ সাবেকরা। প্রবাসীদের উপর বেশি নির্ভরতার কারণকেই দায়ী করছেন তারা। হংকং সমমানের টিমের সাথে যদি আমরা খেলতাম কিংবা তার চেয়ে স্ট্রং টিমের সাথে খেলতাম তাহলে আমাদের অবস্থানটা বুঝতে পারতাম। আমার কাছে মনে হয়েছে যে দুই টিমই নামছে আসলে ড্র করার জন্য। খেলাতে কোনো ইন্টেন্সিটি ছিল না, প্লেয়ারদের ভিতরে সমন্বয়ের অনেক অভাব ছিল।
অপোনেন্ট আসলে যেভাবে বল ডিস্ট্রিবিউশন করেছে পুরো ম্যাচে, বাংলাদেশ তার আসলে ধারে কাছেও ছিল না। বাংলাদেশের খেলার আসলে যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা আসলে আমি তেমন একটা ধরতে পারিনি। এবং আপনি যদি দেখেন গোছানো কোনো অ্যাটাক নাই, কোনো ক্লিয়ার কোনো চান্স তৈরি করতে পারেনি। এশিয়ান কাপে জায়গা করে নিতে শক্তিশালী হংকংকে হারাতেই হবে বাংলাদেশের। ড্র করলেও কাগজে কলমে সম্ভাবনা টিকে থাকবে হামজা জামালদের। নেপালের বিপক্ষে হামজা সমিত্রা না থাকলেও হংকংয়ের বিপক্ষে তাদের নিয়ে একাদশ সাজাবে টিম ম্যানেজমেন্ট। তাদের উপস্থিতি দেশীয় ফুটবলারদের অনুপ্রেরণা যোগাবে, এমনটাই মনে করেন সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নু। 4-4টা প্লেয়ার যখন টিমের মধ্যে ইন করবে, তখন কিন্তু টিমের স্ট্রেংথ, স্টেমিনা সব কিছু কিন্তু টপে চলে যাবে। প্রথম ম্যাচের ভুল শুধরে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল দেখার আশা সাবেকদের। রিফাতুল ইসলাম বিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 8 দলের অংশগ্রহণে কাল সংযুক্ত আরব আমিরাতে শুরু এশিয়া কাপ। রাতে অনুশীলন টাইগারদের। আবুধাবির অসহনীয় গরমের সঙ্গে মানিয়ে নেয়ার আশা। রাজনৈতিক পট পরিবর্তনের পরও আশানুরূপ সংস্কার হয়নি ক্রিকেট বোর্ডে। একের পর এক বিশৃঙ্খলায় হতাশ তামিম ইকবাল বললেন, ফারুক আহমেদকে সরানোর প্রক্রিয়া ছিল ভুল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সবাই।